আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আইন বলছে বিনা বিচারে কাউকে আটক করে রাখা যায় না। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগের ব্যাপারে আদালত পর্যালোচনা করবে, সাক্ষী প্রমাণ দেখবে, তারপরে যদি সত্যি সত্যি তিনি দোষী হন তাহলে তার বিচার নিশ্চিত করবে, তারপরে শাস্তি ভোগ করবে। কিন্তু আমরা দেখছি গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে লক্ষাধিক মানুষ কারাগারে আটকে রয়েছেন, যার বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক, বেশিরভাগ না প্রায় শতভাগ রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কাজটা করা হয়েছে। বেশিরভাগ মামলাতেই জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও কাউকে জামিন দেওয়া হয়নি। জামিন যেন আদালত দিতে না পারে তার জন্য প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইন করে আইন মন্ত্রণালয়কে কাজে লাগিয়েছেন এবং তার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছেন প্রফেসর আসিফ নজরুল। আসিফ নজরুলের বিরুদ্ধে এক গাদা দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েছে। মামলা বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বিচার বিভাগে তার মন্ত্রণালয়ের অধীনে যা যা ক্ষেত্রে বাণিজ্য করা যায় সেই বাণিজ্যগুলো তিনি করেছেন। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজনকে রাজসাক্ষী বানানোর বিনিময়ে ১,০০০ কোটি টাকা লেনদেন হয়েছে, এরকম অভিযোগও রয়েছে। সেরকম একটা প্রেক্ষাপটে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারা নিউজ করেছে বিশেষ করে সাংবাদিকদের নিয়ে, যে সকল সাংবাদিক বিনা বিচারে আটক আছেন দীর্ঘদিন, প্রায় ১.৫ বছর ধরেই অনেকে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তারা আর কতদিন বন্দী থাকবেন? তাদেরকে কেন জামিন দেয়া হবে না? জামিন পাওয়া প্রত্যেকটা মানুষের অধিকার, তাহলে তাদেরকে বিনা বিচারে আটক রাখা হবে কেন? বিনা বিচারে আটকের এই প্রশ্ন যখন সরকারি বিচার বিভাগের আদালতের সরকারি লোকজনকে জিজ্ঞাসা করেছে ডয়েচে ভেলে, তখন তারা অস্বীকার করেছে কেউ বিনা বিচারে আটক নেই। কিন্তু হাস্যকর হলেও সত্য, সমস্ত তথ্য বের করে নিয়ে এসেছে ডয়েচে ভেলে। ডয়েচে ভেলের এই রিপোর্টটা মূলত সাংবাদিকদেরকে নিয়ে। চলুন একটু তাহলে জেনে দেখি ডয়েচে ভেলের জার্মান এই গণমাধ্যম তারা কি বলতে চাইছে। প্রফেসর ইউনূস যেভাবে সাংবাদিকদের বিনা বিচারে আটকে রেখেছেন সেই ধারা কি এখনও অব্যাহত থাকবে, নাকি সাংবাদিকরা জামিন পাবেন? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিনা বিচারে আওয়ামী লীগের নেতাদের আটক তো রাখা হয়েছে, সেই ব্যাপারে আলোচনা করতে চায় না, কারণ সেটা একেবারেই রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক ব্যাপারে এইভাবে আলোচনা করে কোনো সমাধান হবে না। এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে গেছে। যদিও প্রফেসর ইউনূস রাজনৈতিক সরকারের প্রধান ছিলেন না, একটা নিরপেক্ষ সরকারের প্রধান ছিলেন, কিন্তু তিনি রাজনীতিবিদদের চাইতে অনেক বেশি ঝানু রাজনীতিবিদ। তিনি এত প্রতিহিংসা চরিতার্থ করেছেন যা বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কেউ কখনো করতে পারেনি। সবাইকে টেক্কা দিয়েছেন তিনি। প্রতিহিংসা চরিতার্থ করা একদিকে, অন্যদিকে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য রাষ্ট্রের সবকিছু বাগিয়ে নেয়া, এই কাজটা তিনি দক্ষতার সঙ্গে করেছেন এবং যার ফল এখন তিনি ভোগ করছেন ইউনূস সেন্টারে বসে থেকে। সাংবাদিকদের তিনি বিনা কারণে জেলে নিয়েছেন। তার বিরুদ্ধে সমালোচনা করলে তিনি সন্ত্রাস দমনের আইনে মামলা দিয়ে সাংবাদিকদের জেলে নিয়েছেন। সাংবাদিকরা আগের সরকারকে তেল মারত, আগের প্রধানমন্ত্রীকে তেল মারত, এরকম অজুহাতে শুধুমাত্র আওয়ামীপন্থী সাংবাদিক হওয়ার কারণে শত শত সাংবাদিককে জেলে পচিয়ে মারছেন তিনি। এবং সেই অবস্থার পরিবর্তন হবে কিনা সেই প্রশ্নটাই তৈরি করেছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। তারা তাদের শিরোনামে কি বলছে দেখুন। তারা বলছে বিনা বিচারে কারাবন্দী আর কতদিন। অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ, সাবেক আমলা ও সাংবাদিকদের মধ্যে অনেকে অনেক দিন ধরে দিনের পর দিন বিনা বিচারে আটক রয়েছেন। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের আমলে গ্রেপ্তার হওয়াদের ব্যাপারে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি ডয়েচে ভেলেকে বলেছেন, বিনা বিচারে কেউ কারাগারে বন্দী নেই।
বিনা বিচারে নাকি কেউ কারাগারে বন্দি নেই, মানে যারা কারাগারে রয়েছে তাদের সবার নাকি বিচার হয়ে গেছে। কি হাস্যকর কথা। তাদের বিরুদ্ধে এখনও চার্জশিট বা অভিযোগ দাখিল করা হয়নি, তাদের জামিনও দেয়া হচ্ছে না। এই বিষয়ে তিনি বলছেন যে বিনা বিচারে কেউ নেই, কারাগারে নেই। যাদের বিরুদ্ধে মামলার চার্জশিট এখনো হয়নি তারা কেন এখনো কারাবন্দী জানতে চাইলে তিনি বলেন, তারা জামিন পেলে মামলায় প্রভাব বিস্তার করতে পারেন, এমন অভিযোগ থাকলে আমরা তাদের জামিনের বিরোধিতা করছি। আর যারা জামিন পেলে পালিয়ে যাবেন না, মামলায় প্রভাব বিস্তার করবেন না, মামলায় প্রভাব বিস্তার কিভাবে করে? মানে মামলা ভণ্ডুল করে দেবে? মানে এত শক্তি আসামিদের মামলা ভণ্ডুল করে দেবে? নাকি তাদের জামিন দিলে তারা তাদের পক্ষে সঠিকভাবে লড়তে পারবে, তারা তাদের বিরুদ্ধে মানে তাদের পক্ষে সঠিকভাবে যেন লড়তে না পারে, তারা যেন এই মিথ্যা মামলাগুলো থেকে মুক্ত হতে না পারে, সেই কারণেই তাদেরকে মেটিকুলাস ডিজাইনে কারাগারে রেখে দেওয়া, সেই প্রশ্নটা আসছে চতুর্দিক থেকে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ ডয়েচে ভেলেকে বলেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সারা দেশে কারাবন্দী ছিলেন 85,000, আর আজকে অর্থাৎ গতকালকে সারা দেশে কারাগারে বন্দির সংখ্যা 80,000, অর্থাৎ নির্বাচনের পর 5,000 মানুষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এটা একটা ভালো দিক, তার মানে একটা লক্ষণ দেখা যাচ্ছে জামিন পাওয়ার। জামিন হচ্ছে না, সাবেক আমলা, সাবেক সব কিছু, কারাবন্দী সাংবাদিকদের মুক্তি কবে মিলবে? সাবেক আমলারা তো রয়েছে, সাবেক সাংস্কৃতিক কর্মী অনেকে রয়েছে, অনেক ধরনের পেশার মানুষ রয়েছে, কিন্তু সাংবাদিকদের ব্যাপারে কেন প্রফেসর ইউনূসের এত রাগ? সেই প্রশ্নের উত্তরটা খুঁজেছে ডয়েচে ভেলে। তারা বলছে, কারাবন্দী অন্য সাংবাদিকদের মুক্তি মিলবে কবে? কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজিএ অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তির জন্য বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, মৌলিক অধিকার লঙ্ঘন করে হত্যাসহ বিভিন্ন ভুয়া অভিযোগে 1 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দাবি করছে তারা। এর আগে সম্পাদক পরিষদ এবং বাংলাদেশের মানবাধিকার রক্ষাকারী 63 জন বিশিষ্ট ব্যক্তি সাংবাদিকদের নির্বিচারে আটক ও বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPV প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তা মিথ্যা। এসব মামলা থেকে দ্রুত মুক্তি পাওয়ার আইনি কাঠামো এখনও দেশের মধ্যে তৈরি হয়নি। নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে যেন মামলা থেকে বন্দী সাংবাদিকদের দ্রুত মুক্তি দেওয়া হয়। এতে বিশ্বজুড়ে নতুন বার্তা পৌঁছাবে। বর্তমানে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শাহরিয়ার কবির, মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী কারাগারে রয়েছেন। এদের মধ্যে অন্তত 2 জনের পরিবারের সঙ্গে কথা হয়েছে ডয়েচে ভেলের। তারা জানান, গত ডিসেম্বরে জামিনের আবেদন করা হয়েছে, কিন্তু সেগুলো শুনানির জন্য সামনে আনা হচ্ছে না। সাংবাদিক আনিস আলমগীরের জামিন হওয়ায় তারা এখন আশান্বিত বলে জানিয়েছেন। অর্থাৎ আনিস আলমগীরের যে জামিন হয়েছে সেই ঘটনার পরে তারা আশা করছে যে এবার হয়তো নতুন সরকারের আমলে জামিনটা হতে পারে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা ডয়েচে ভেলেকে বলেছেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বন্দীদের 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগে আছেন রাজনৈতিক নেতাকর্মী, অপর ভাগে আছেন পেশাজীবীরা। রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত পরিচিত নেতা না হলে বা স্থানীয় পর্যায়ের নেতা না হলে তাদের জামিন হচ্ছে এবং নতুন করে শোন অ্যারেস্ট করছে না, তারা জামিনে মুক্তি পাচ্ছেন। অন্যদিকে সাংবাদিক, বিচারপতি, শিক্ষক, সচিব সহ পেশাজীবীদের ক্ষেত্রে সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুত এই মামলাগুলো শুনানি হবে এবং যারা বিনা বিচারে কারাগারে আছেন তাদের জামিন হবে, কিন্তু সেটা হচ্ছে না। আগে আমরা যেটা দেখেছি, বয়স্ক বা অসুস্থ হলে আদালত বিশেষ বিবেচনায় সেটা নিতেন, এখন সেটাও নেওয়া হচ্ছে না। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বয়স 83 বছর, সাংবাদিক শাহরিয়ার কবির তো গুরুতর অসুস্থ, এটাও বিবেচনায় নেওয়া হচ্ছে না। বিচারপতি খায়রুল হক তাকে 4 মামলায় জামিন হাইকোর্ট দেওয়ার পরে সেই জামিন আবার উচ্চ আদালতে স্থগিত করে দেওয়া হয়েছে। তার মানে 83 বছরের একজন বয়োবৃদ্ধ মানুষ, যিনি কিনা বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, তার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
মানে এই ব্যাপারগুলো উঠে এসেছে এবং এই ব্যাপারগুলো নিয়ে সাংবাদিক সহ আমলা রাজনীতিবিদ অনেক ব্যাপারেই ডয়েচে ভেলে কথা বলেছে। অন্য সব রিপোর্টে এই ব্যাপারগুলো নিয়ে বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে এবং সেই রিপোর্টগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ব্যাপারে কথা বলছে। বাংলাদেশের সমস্ত মানবাধিকার সংগঠনগুলো, সাংবাদিকদের সংগঠনগুলো কথা বলছে এবং নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে যে অবিচার, অনাচার, নৈরাজ্য সৃষ্টি করেছিলেন সেগুলো যেন বর্তমান সরকারের আমলে অব্যাহত না থাকে। যদি কোনো সাংবাদিক সত্যি সত্যি দেশ বিরোধী কোনো কাজ করে থাকেন তাহলে সেই ব্যাপারে তার শাস্তি হতে পারে, কিন্তু তাকে বিনা বিচারে আটকে রাখা, জামিনের অধিকার না দেওয়া, মিথ্যা হত্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেয়া, এই যে মেটিকুলাস ডিজাইনগুলো প্রফেসর ইউনূস করেছিলেন। আনিস আলমগীরের দোষ কি? আনিস আলমগীরের দোষ হচ্ছে প্রফেসর ইউনূসের সমালোচনা করেছিলেন। মঞ্জুরুল আলম পান্না, তাকে জেলে নেওয়া হয়েছিল, তার দোষ কি? তিনি তার ইউটিউব কন্টেন্টে প্রফেসর ইউনূসের সমালোচনা করতেন এবং প্রফেসর ইউনূসের কাছের মানুষ যারা, কাছের রাজনৈতিক দল যারা, তাদের সমালোচনা করতেন। সমালোচনা করার অধিকার যদি না থাকে তাহলে প্রফেসর ইউনূস আপনি প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে কেন এই মিথ্যা কথাটা বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন আমাদের? এই যে ভণ্ডামি, এই ভণ্ডামিটা করার তো দরকার ছিল না। আপনি মুখে বলবেন প্রাণ খুলে সমালোচনা করুন, আর আপনার কেউ টেলিভিশন টক শোতে একটা সমালোচনা করলে আপনার গায়ে জ্বালা ধরে যাবে। আপনি রাষ্ট্রের সমস্ত শক্তি তার উপরে প্রয়োগ করবেন, তাকে জিম থেকে ধরে নিয়ে এসে সারা রাত ডিবি কার্যালয়ে রেখে সকালবেলায় মেটিকুলাস ডিজাইনে নতুন একটা ভুয়া মামলা দিয়ে তাকে সেই মামলায়, সন্ত্রাস বিরোধী মামলায় তাকে কারাগারে পাঠিয়ে দেবেন, তাকে রিমান্ডে নেবেন, সাংবাদিককে রিমান্ডে নেবেন আপনার সমালোচনা করার জন্য। এই যে কর্মকাণ্ড আপনি করে গেছেন, আপনার বয়স যখন প্রায় 84-85 বছর, এই কর্মকাণ্ড যখন করে গেছেন তখন এটা আপনার জন্য সম্মানজনক হয়নি। আজকে ক্ষমতায় থেকে যাওয়ার পরে যেভাবে সারা দেশ ফুঁসে উঠেছে আপনার বিরুদ্ধে সমালোচনায় এবং যেভাবে সরকারে বসে থেকে আপনি আখের গুছিয়েছেন, এই সমালোচনা অনেকে করছেন এবং আপনার ওই মানে ডান হাত, বাম হাত, মাঝের হাত, মানে উপরের হাত, নিচের হাত, যে হাতগুলো আছে সেইগুলো আবার বিভিন্ন টকশোতে গিয়ে সেগুলো জাস্টিফাই করার চেষ্টা করছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়নি, কারণ আপনি আপনার এক গাদা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, এসব প্রতিষ্ঠান আপনার না। অথচ ইউনূস সেন্টারে বসে থেকে সেই সব প্রতিষ্ঠানের মানে ভালো মন্দ এগুলো নিয়ে আপনি মিটিং করেন, নির্দেশ দেন, এটা করো ওটা করো, সেগুলো বলেন যে আপনার না। আবার বলে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না এই কারণেই যে ওই আবেদনগুলো আগের সরকারের আমলে করা, আগের সরকার আপনাকে অনুমতি দেয়নি, তাই আপনি ক্ষমতা নিয়ে আপনার সমস্ত কিছু, সমস্ত বাণিজ্য, পৃথিবীতে এমন কোনো বাণিজ্য নেই যে বাণিজ্যের লাইসেন্স আপনি নিয়ে নেননি। এই কর্মকাণ্ড যখন করেছেন তখন আপনার সমালোচনা করার জন্য সাংবাদিকদের মেটিকুলাস ডিজাইনে আপনি কারাগারে নিক্ষেপ করেছেন। এর থেকে, এই পন্থা থেকে বর্তমান সরকার বেরিয়ে আসছেও। যেমন আনিস আলমগীরকে মানে প্রফেসর ইউনূসের সমালোচনা করার জন্য কারাগারে নেওয়া হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল, দুদক দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তার জামিন হয়েছে, এটা একটা ভালো দৃষ্টান্ত। মানে অন্য আসামিদের যাদের নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে তাদেরও জামিন দিয়ে তারা যেন তাদের পক্ষে আইনজীবী নিয়ে লড়তে পারেন, লড়ার পরে তিনি যদি দোষী হন, তার বিপক্ষে যদি আপনি সাক্ষী প্রমাণ, মানে অকাট্য সাক্ষী প্রমাণ আপনি হাসিল করতে পারেন, তাহলে তাকে শাস্তি দেন, তারপরে তাকে মানে আজীবন জেল দেন কিংবা মৃত্যুদণ্ড দেন, যেটা হয় সেটা আদালত ভালো মনে করে, যেটা তার প্রাপ্য সেটা দেন, সেটা আপত্তি নেই, কিন্তু জামিনের অধিকার আপনি কেড়ে নেবেন, এটা তো হতে পারে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।